নমস্কার। এই মুহূর্তে নিউজ 18 বাংলার স্টুডিওয়ে আমি অয়ন। মদনও ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। মদন মিত্র নব তৃণমূলে, যিনি দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী। বামেদের আমলেও যখনই আন্দোলন তখনই মদন মিত্র রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই মদন মিত্র সব পদ ছাড়লেন তৃণমূলের। বিধানসভায় সন্দীপন সাহার সঙ্গে দেখা করলেন, বৈঠক করলেন এবং বৈঠকের পরেই মমতা তৃণমূলের সব পদ থেকে ইস্তফা। কে থাকলো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? কারা থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় কি আস্তে আস্তে একা হয়ে যাচ্ছেন? শুধু মমতা আর অভিষেক। মদন মিত্র, যে মদন মিত্রকে আমরা মেঠো রাজনীতিতে, রাস্তার রাজনীতিতে দীর্ঘদিন ধরে দেখেছি, পালাবদলের পর পরিবহন মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। মদন মিত্র কামারহাটির বিধায়ক। মদন মিত্র তিনি সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী। তারপরে মদন মিত্র কালারফুল যে রাজনৈতিক চরিত্র, সেটাও দেখেছি আমরা। সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। মদন মিত্র কেন নব তৃণমূলে কিছু বললেন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? প্রথম প্রশ্ন করব। প্রথমত হচ্ছে, আমরা ছোট থেকে একটা ছড়া পড়ে অভ্যস্ত থাকতাম হারাধনের 10টি ছেলে নিয়ে। এখন নব্য তৃণমূলের তরফ থেকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসকে কার্যত কটাক্ষ করে তারা গুনছেন যে রইল বাকি আর কত। তার কারণ মদন মিত্র চলে আসার পর আমরা এতক্ষণ বিরোধী দলনেতার ঘরে ছিলাম, যেখানে মদন মিত্র বিরোধী দলনেতা সহ তার যারা প্রাক্তন সতীর্থ যারা নব তৃণমূলে রয়েছে তাদের সঙ্গে তিনি বৈঠক করছিলেন। সেখানে এখন গোনাগুনি চলছে আর কতজন রয়েছেন, তারা কবে এদিকে চলে আসবেন। ফলে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস শিবিরের তরফ থেকে তাদের যে বিধায়ক ধরে রাখার কৌশল বা প্রচেষ্টা, সেটা কার্যত ব্যর্থ হতে চলেছে। তার কারণ সবাই সেই পথ ছাড়তে চলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে, এর আগে যারা শিবির ছাড়ছিলেন তারা কি বলছিলেন? আজকে মদন মিত্র তার থেকে আরো এক ধাপ এগিয়ে তিনি বললেন যে তিনি বারবার ধরে বোঝানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, দলের যখন এরকম দুঃসময় চলছে, দল যখন ডুবতে শুরু করেছে, তখন এই শাঁখো মজবুত করাটা প্রয়োজন। তিনি উল্লেখ করছেন এটা মজবুত করার জন্য একজন মহাবলী কাউকে দরকার, যিনি এটাকে টেনে তুলতে পারবেন। কিন্তু কেন টেনে তুলতে পারা গেল না, তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন যে সেনাপতি যদি ব্যর্থ হয় তাহলে দল কি ঘুরে দাঁড়াতে পারে? আর সেনাপতির ব্যর্থতার কথা বারবার ধরে দলনেত্রীকে বারবার বলার পরেও কোনো কিছু কথা তাদেরকে শোনা হয়নি। তার বক্তব্য যে তিনি বারবার ধরে বলেছেন, তিনি বারবার ধরে দলনেত্রীকে বলার চেষ্টা করেছেন, কিন্তু তার কথাতে কোনো কর্ণপাত করা হয়নি। তিনি উল্লেখ করছেন যে আইপ্যাক যেমন একটা গোলমেলে ব্যাপার ছিল, একই সঙ্গে হচ্ছে সেনাপতি দিয়ে সংগঠন চালানোর ক্ষেত্রে একটা গোলমেলে ব্যাপার তৈরি হয়েছিল। তার যে ফসল সেটাই দেখতে পাওয়া গেল, সেটা হচ্ছে যে এইভাবে মুখ থুবড়ে পড়লো হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং বর্তমান অবস্থাতে দাঁড়িয়ে প্রায় প্রত্যেক দিনই তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতারা তারা তাদের যে দায়িত্ব সেটা ছাড়ছেন। সেই আমি আসবো মদন মিত্র সব পদ থেকে ইস্তফা দেওয়ার পর, অর্থাৎ সন্দীপন সাহাদের সঙ্গে বৈঠক করার পর, আখরুজ্জামানদের সঙ্গে বৈঠক করার পর কি বললেন দেখুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে সম্মান জানিয়ে, তাকে ধন্যবাদ জানিয়ে, এবং দীর্ঘদিন তিনি আমাদের পাশে থেকেছেন, আমরাও চেষ্টা করেছি কম বেশি করার। আজ এই মুহূর্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল কমিটি, চিফ হুইপ, ওয়ার্কিং কমিটি, পার্টি জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত রকম পদ থেকে আমি ইস্তফা দিলাম। আমি তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু আমি এই ঘর থেকে ওই ঘরে গেলাম। এই ঘর থেকে ওই ঘরে যাওয়ার প্রয়োজনীয়তা হলো কেন, কি বলছেন মদন মিত্র? আবিরের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কারণ আবির, এই মমতা তৃণমূল বারবার বলার চেষ্টা করছে এরা যারা নব তৃণমূল তারা পার্টি ফান্ডের টাকা থেকেই বিধায়ক হয়েছেন, আইপ্যাকের কৌশলেই তারা রাজনীতি করেছেন। তারপরেও কেন মদন মিত্রের মতো নেতাদের ছাড়তে হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলা যায় পরাজিত হয়েছেন এবং একা হয়ে যাচ্ছেন, তখন মদন মিত্রর মতো নেতারা কেন ছেড়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে?
প্রথমত একটা প্রশ্ন বিরোধী শিবিরের ক্ষেত্রে আরো একবার ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে একজন বা দুজন বড়জোর 10 জন 15 জন সম্পর্কে বলতে পারা যায় যে তারা তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা ছেড়ে যাচ্ছেন। কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে একের পর এক যারা রয়েছেন তারা প্রত্যেকে ছেড়ে যেতে শুরু করেছেন এবং সেই সংখ্যাটা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছে। তালিকায় নবতম সংযোজন হয়ে গেলেন হচ্ছে মদন মিত্র। এবং এই মদন মিত্র কি বলছেন? এই মদন মিত্র বলছেন যে তিনি এখনো পর্যন্ত রাস্তায় বেরিয়ে তিনি বলছেন যে তার সঙ্গে যারা বিধায়করা রয়েছেন চলুন রাস্তায়, ধর্মতলা দিয়ে হেঁটে যাব, কই কেউ তো আমাকে ডিম ছুঁড়ে মারছে না। ফলে ডিম ছুঁড়ে কাদেরকে মারছে, ফলে এখানেও তিনি সেই তার দলের এক শীর্ষ নেতার দিকে তিনি আঙুল তুলছেন, যেমন বাকি বিধায়করা বা বাকি নেতারা গত কয়েকদিন ধরে তুলতে শুরু করেছিল। আজকে তিনি পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে যে দলের মধ্যে কার্যত মুখ যারা খুলেছেন তাদেরকে দূরে সরে যেতে হয়েছে। যারা দলের বিপদের সময় দাঁড়িয়ে দলের পাশে থাকার চেষ্টা করেছেন তাদের কথায় কর্ণপাত করা হয়নি, যে কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে এগিয়ে গেলেন। এবং যেটা প্রতীকী ছবি দেখার মতো ছিল সেটা হচ্ছে ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে তিনি যখন বিধানসভাতে আসলেন বিরোধী দলনেতার ঘরে বৈঠক করতে, নিজে গাড়ি চালিয়ে এসছেন এবং বিরোধী দলনেতার ঘরে পৌঁছে তিনি বসে বললেন কি নিজের স্টিয়ারিং নিজের হাতেই রাখতে হয়, অর্থাৎ বুঝিয়ে দিলেন যে কারুর কোনো কথাতে তিনি আর শুনতে রাজি নন, তিনি যে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন সেটাই। আর একটা জিনিস এক্ষেত্রে উল্লেখ্য, তুমি জানো যে গতকালকেই মদন মিত্র স্ত্রী এবং পুত্রদেরকে কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছে এবং গতকাল রাত্রিবেলায় তিনি সন্দীপন শাহর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, যদিও দেখা হয়নি তার সাথে। কিন্তু 15 ঘন্টার নাটকীয় সমাপতন, সেই সন্দীপন শাহ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান তারা যখন বসে রয়েছেন বিরোধী ঘরে, সেখানে একদম শটান ঢুকলেন মদন মিত্র এবং সেটা যেন বিরোধী দলনেতার কাছেও যেন এটা আজকে থেকেই জানা ছিল যে মদন মিত্র আসতে চলেছেন, ঠিক সেভাবেই তাকে বরণ করে নেওয়া হয়। এবং সেখানেই বসে মদন মিত্রের বক্তব্য হচ্ছে যে তিনি কারুর ভয়ে এখানে আসেননি, তিনি মনে করছেন যে রাজনীতি জানা ছিল, এমন ভাবেই তিনি এসেছেন এবং নিজে গাড়ি চালিয়ে এলেন বিধানসভায়, ঢুকে গেলেন বিরোধী দলনেতার ঘরে। সন্দীপন সাহা এ নিয়ে কি বলছেন দেখুন। মদন মিত্র কালকে হঠাৎ করে আমার বাড়িতে আসে, আমি তখন বাড়িতে ছিলাম না। আমার পিতার সাথে কথা বলেন এবং পিতার ফোন থেকে আমার সাথে কথা বলেন। উনি আমার সাথে একবার কথা বলতে চাইছেন সাক্ষাতে। উনি এসেছিলেন কথা বলতে, কি কথা বলতে চান সেটা ওনার সাথে কথা না বললে আমিও তো বুঝতে পারবো না যে উনি কি কথা বলতে চান। মমতাকেও ছাড়লেন মদন মিত্র, মমতাকে ছাড়লেন আরো অনেক বিধায়ক। নব তৃণমূল বিধানসভায় আরো শক্তিশালী হলো, এখন কি আরো অনেকটা নিশ্চিন্ত আবির? একেবারেই তাই। এবং এই তৃণমূল শিবির যথেষ্ট স্বস্তির মধ্যে এবং তাদের বক্তব্য হচ্ছে তারা এখনো ধরে রেখেছেন যদি আগামী দিনে ফ্লোর টেস্টে যেতে হয় তাহলে তো সংখ্যার প্রয়োজন পড়বে এবং যেভাবে তাদের দিকে ক্রমাগত পাল্লা ভারী হতে শুরু করেছে, এই সংখ্যার যে আধিক্য যেভাবে বাড়তে শুরু করেছে সেটা তাদের কাছে ভীষণ রকমভাবে স্বস্তি দিয়ে রাখছে। দ্বিতীয়ত হচ্ছে তারা যখন প্রথম কয়েকজন ঋতব্রত, সন্দীপন, পরে ধাপে ধাপে 10 জন 12 জন তারা যখন এই প্রসঙ্গে মুখ খুলতে শুরু করেন, যখন কথা বলেন, তখন কি বলা হচ্ছিল যে এরা বোধহয় কোনো নিজেদের স্বার্থ রক্ষার জন্য কথা বলছেন। কিন্তু তোমাকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে 5 জন 10 জন 15 জন নয়, একের পর এক নেতা বেরিয়ে আসছেন এবং যে ধরনের অভিযোগ একই সুরে করছেন তাতে বেরিয়েও ঋতব্রত, সন্দীপনরা বলছেন যে তারা প্রথম দিকে যে ধরনের কথা বলেছিলেন তাদের সেই কথাই যে আসলে সত্যি। মদন মিত্রের মতো নেতা যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন তার এই চলে আসার মধ্যে দিয়ে সেটাই স্পষ্ট করে দিয়েছেন। আমি আসবো তোমার কাছে, তবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা তিনি কি বলছেন দেখা যাক। আমাদের এখানে গোটা লড়াইটাই আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ কায়েম করবার চেষ্টা, তার বিরুদ্ধে একটা কালেকটিভের লড়াই। এবং মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের এমএলএ, মমদা এখান থেকে হেঁটে যদি যান নিউ মার্কেট পর্যন্ত কেউ ডিম ছুড়বে না। আমি গত 3 দিন ধরে এখান থেকে পেছন দিয়ে হেঁটে হাইকোর্টে যাচ্ছি, দোতলায় উঠছি, নেমে আসছি, কোথাও কোনো ডিম ছোড়ার ব্যাপার নেই। এই কালেকটিভের যারা হেঁটে যাবেন কোথাও ডিম ছোড়ার ব্যাপার নেই। মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ তিনি আমাদের এই কালেকটিভে যুক্ত হওয়ায় আমাদের কালেকটিভ আরো শক্তিশালী হল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়লেন মদন মিত্র। নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন কামারহাটির বিধায়ক, এখনো পর্যন্ত কামারহাটিতে মদন মিত্র কি বলছেন আবির? কামারহাটির সাধারণ মানুষ যাদের ভোটে তিনি জিতেছেন বা কামারহাটিতে তার যে দলবল রয়েছে, অর্থাৎ অনুগামী রয়েছেন, শুভানুধ্যায়ী রয়েছেন, তারাও কি তার পাশে আছেন এই সিদ্ধান্তে?
প্রথমত তার বক্তব্য হচ্ছে যে তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তার আচ্ছা। বক্তব্য তার এই সিদ্ধান্তের কারণে যদি কেউ, তার দলের কর্মীরা হোক, তার নিজের বিধানসভা কেন্দ্রের মানুষজন হোক, তারা যদি কোনো কারণে ব্যথিত হন তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু তার বক্তব্য, তিনি যে দলটি করেন তৃণমূল কংগ্রেস, তিনি বলছেন যে তিনি এখনো পর্যন্ত মানেন যে তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই কাজই করে যেতে চেয়েছিলেন। কিন্তু তার বক্তব্য হচ্ছে যে দলের মধ্যে যে ধরনের পরিবেশ বা পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল এবং দল পরিচালনা করার ক্ষেত্রে যে ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছিল, সেই সিদ্ধান্তের মধ্যে দাঁড়িয়ে তাদের পক্ষে আর দল চালিয়ে দলের থেকে কাজ করে যাওয়াটা সম্ভব হচ্ছিল না। সেই কারণেই তাকে এই সিদ্ধান্তটা গ্রহণ করতে হয়েছে। এবং একই সঙ্গে তিনি মনে করছেন যে যারা কর্মীরা রয়েছেন, এই কর্মীরা গোটা বিষয়টি সম্পর্কে বুঝতে পারবেন, তারা এমনিতেই গোটা বিষয়টি অনুধাবন করতে পারছেন। ফলে তার এই শিবির বদল করাটা তিনি তার দলের নেতা কর্মীদের কাছে বুঝিয়ে দিতে পারবেন যে কেন তাকে সিদ্ধান্ত নিতে হলো। এবং তুমি জানো যে এবারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরদের তরফ থেকে যে 21শে জুলাই পালন করা হচ্ছে, সেখানে মূলত এই ডাকটাই দেওয়া হচ্ছে যে কেন তারা আসল তৃণমূল, কেন তারা নিজেদেরকে তৃণমূলের এই সিদ্ধান্তের মধ্যে তাদেরকে যেতে হলো, কেন দুটো শিবিরে ভাগ হয়ে যেতে হলো তৃণমূল কংগ্রেসকে, তারও ব্যাখ্যা তারা দিতে পারবেন। ফলে সেই ব্যাখ্যাই কার্যত আজকে শুনতে পাওয়া গিয়েছে মদন মিত্রের গলাতে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়লেন মদন মিত্র, মিত্রহীন মমতা। এরপরে তিনি এলেন, মদন মিত্র এলেন বিরোধী দলনেতার ঘরে, একসঙ্গে ছবি তুললেন, বিভিন্ন বক্তব্য রাখলেন সাংবাদিকদের সামনে, কবিতাও পড়লেন। জীবন মরণ সাঁকোর সামনে, বয়স এখন দাঁড়িয়ে। এখন তোমায় বুঝতে হবে কি হবে আর কি হবে না, কোন সাঁকোটা পারাপারের, কোন সাঁকোটা পার হবে না। জীবনের এই মুহূর্তটাই আমি এসে দাঁড়িয়েছি। সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ, মদন মিত্রও চলে গেলেন, মমতাকে ছেড়ে দিলেন, মিত্রহীন মমতা। কিছু করার নেই, এইসব নিয়ে আমরা কোনো স্টেটমেন্ট দেব না। আচ্ছা, তার কারণটাই হচ্ছে যে ওরা যা পারে করুক, মানুষের কাছে তৃণমূল কংগ্রেস গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। কি এলো গেল, মমতার সঙ্গেই মদন থাকুক কিংবা মদন অন্য কারোর কাছেই চলে যাবে, মমতার কাছেই মিত্র থাকুক বা মিত্র অন্য কোথাও যাক, তাতে আমাদের সাধারণ মানুষের কি লাভ হবে একটু বলতে পারেন? চোরের দল, তারা কে কার সঙ্গে কোন ডাকাতের সঙ্গে থাকবে সেটা তারা ঠিক করবে, তাতে আমাদের কি, আমজনতার কি? বেশ। মদন মিত্র তা দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী, রাস্তায় আন্দোলনে যখনই দেখা গেছে বাম আমলেও, সেই সময়ও মদন মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আর মিত্র নেই।